দেখ, কোনো একটা জায়গা ঘুরতে এসে না তার ইতিহাস জানাটা খুব দরকার। আর দরকার কি বলতো, জায়গাটার হেরিটেজ, কালচার, লাইফস্টাইল এইগুলো জানা। আজকে যে জায়গাটায় যাব এর ইতিহাসটা 500 বছরের ইতিহাস। এমন এমন কিছু মন্দির আছে একটু চুপ কর তো। সবেতে জ্ঞান জ্ঞান জ্ঞান, মুদ্রা কথায় আয়। আপনারা তো বুঝতেই পেরে গেছেন আমরা কোথায় এসছি। এই মুড়ি মাখা খাওয়া দেখে, সুন্দর রাস্তা, রাঙামাটির এত সুন্দর জঙ্গল চারিদিকে, আমরা এসছি আজকে বাঁকুড়ার একটা মিষ্টি শহরে, সোনামুখী। ওয়েলকাম টু সোনামুখী। চলুন ঘুরে দেখে আসি শহরটাকে, টু এক্সপ্লোর দ্য সিটি। আজ গল্পের গাড়ি এসে থেমেছে বাঁকুড়া সোনামুখী শহরে। এই পর্বে থাকছে এখানকার হারিয়ে যেতে বসা একটা শিল্পকর্ম আর শিল্পী জীবনের রোজনামচা, মানুষের জীবন ধারণ আর তার পটচিত্র। আছে অলিতে গলিতে ছড়িয়ে থাকা ইতিহাস, সঙ্গে এখানকার খাবার দাবারের সুলুক সন্ধান। আসুন একসাথে সোনামুখী শহরটা ঘুরে দেখে নেওয়া যাক। বাঁকুড়ায় সিল্ক বা বালুচুরি প্রসঙ্গে সোনামুখী জায়গাটার নাম প্রায় অন্তরালেই থেকে যায়। এখানকার শিল্পসত্তারও একটা নিজস্ব ঘরানা আর ইতিহাস আছে, যারা সুতো থেকে শাড়ি ব্যাপারটার পরিণতি দেন। আর সেই তন্তুবায় শিল্পীদের গল্পটাই শুনবো আমরা। এটা এখন ওই আমরা যেটা মানে ইকত শাড়ির এটা ডিজাইন তৈরি করছি আর কি। সকাল থেকে এই কালারটা করার পর আবার রেডি করে মানে টোটাল 3.5 ঘন্টার মতো লাগবে এই সুতোটা আমার রেডি করতে। এই সুতোটা রেডি করার জন্য ওই মোটরটার মধ্যে মেশিনটার মধ্যে গোড়াতে লাগবে মোটামুটি 4-5 ঘন্টা, আর এটা রেডি করতে 3.5 ঘন্টা সুতোটা। বাইরে থেকে যারা আসে তারা সোনামুখীর কথা কেউই জানে না। মানে এই যে এত বড় একটা শিল্প, এই আপনারা শিল্পটাকে এতদিন ধরে বাঁচিয়ে রেখেছেন, আমাকে বলুন সোনামুখীতে কি শাড়ি তৈরি হয়? দেখুন, প্রথমেই বলতে গেলে আমাকে বলতে হয় মানে বিষ্ণুপুরি সিল্ক, যেটা বিষ্ণুপুর থেকে বিক্রি করা হয়, হ্যাঁ অ্যাকচুয়ালি সেটা কিন্তু বিষ্ণুপুরি সিল্ক না, আচ্ছা, ওটা অ্যাকচুয়ালি সোনামুখী সিল্ক। আচ্ছা, সোনামুখীর এই যে শাড়িগুলো, এই শাড়িগুলো মেনলি যে জায়গাটায় তৈরি হয় সেটা হচ্ছে ঘূর্ণি কার্তিকতলা কৃষ্ণ বাজার। এখানে বহু তন্তুবায় সম্প্রদায়ের মানুষজন থাকেন, তারা কেউ কেউ একটা দুটো শাড়িও দিয়ে থাকেন, কিন্তু মেনলি ব্যাপারটা হচ্ছে কিন্তু বালকে। আমাদের তন্তুবায় সমাজে যাদের সাথেই গল্প করলাম প্রত্যেকের মুখেই কিন্তু বাবা মনোহরের নামটা পাচ্ছেন, নামটা পাচ্ছি আর একটা গল্প পাচ্ছি। এবং সম্ভবত আপনারা এই শাড়ি শুরু করার আগে, হ্যাঁ মনোহরকে ডাকি, আপনারা ওনাকে স্মরণ করেন অবশ্যই। আর খানিকটা কাপড় বোধহয়, হ্যাঁ টুকরো প্রথমটা যেটা বলি দিই ওটা আপনাকে একটু, আমরা যেটা যখন তাঁতটা প্রথম শুরু করি সবার আগে বাবার মনোহরের জন্য একটু টুকরো আমরা কেটে রেখে দিই। আচ্ছা, যেটাতে কালো না থাকলে দেওয়া হয় আর কি, আর কালো থাকলে সেটা দেওয়া হয় না। মানে এটা প্রতিবার? হ্যাঁ প্রত্যেকবার। নতুন আর যখন ধরুন আমার হয়তো কোনো গাতাতে কালারটা কালো আসলো, তো কালো আসলে তখন আমি ওটা দেবো না, আমি এমনি বাবাকে পুজো দিয়ে আসবো। এই একটা একটা করে সুতো গাঁথতে হয় তো এতে? না, প্রত্যেক ঘরে দুটো করে থাকবে। দুটো করে। যাই হোক, তাও সূক্ষ্ম না এইটুকু জিনিস। আপনার পরের প্রজন্ম আসবে, এই কাজ করবে, আপনার কি মনে হয়? করবে কি করবে না, দেখুন কাজ, অন্য কাজ পেয়ে গেলে কাজ করতে চায় না কেউ, অন্য কাজ। হ্যাঁ অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে তাই। তো দিদি এই শাড়িগুলো তুমি সবটাই এখানেই বানাও? হ্যাঁ, পুরোটাই আমাদের নিজেদের হাতে তৈরি, মানে বাড়িতেই তৈরি থেকে একদম শাড়ি অবধি, শাড়ি অবধি, রং টং যাবতীয় সব। আচ্ছা, আর এটা কি শাড়ি জানো? ইকত বললে, সিল্কের উপরে। আমি না শাড়ি বুঝি না, কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনি যে কটা শাড়ি দেখাচ্ছেন রংগুলো আলাদা, ডিজাইনগুলো এক। হ্যাঁ, সেটার
কারণটা কি এরকম যে ওই একই সেটআপেই এতগুলো শাড়ি তৈরি হয়েছে? না না না, সেটা কখনোই নয়। আমাদেরকে মানে অন্য কালার যখনই করতে যাই তখন মানে যেই আমাদের সুতোটাতে আলাদা আলাদা কালার ফেলে আলাদা আলাদা ভাবে তৈরি করতে হয়। আর আমার একটা ব্যাপার খুব ভালো লাগছে, ওনাদের বাড়ির প্রত্যেক সদস্য, একটা ছোট পুচকেকে দেখলাম, হ্যাঁ কাজ হচ্ছে, ও কিন্তু কাউকে বিরক্ত করছে না, ও চুপ করে ওখানে বসে আছে, ওটাই দেখছে, ওটাই ওর খেলা। তাই এটা খুব ভালো লাগে যে এরকম একটা শিল্প বা উৎকর্ষ যাই বলেন, তার পেছনে বাড়ির প্রত্যেক কটা মানুষের অবদান সমান। আচ্ছা, আমি আবার আমার সেই প্রপার মিলের থিওরিতে ফিরে এলাম, রাইট? মানে আউটডোরে কোথাও বেড়াতে গেলে একটা ঠিকঠাক খাবার আপনার লাগে, সেটা লাঞ্চ হোক বা ডিনার। সেক্ষেত্রে আজকে আমি বসে আছি চার্লিজ কফি হাউসে। সেটা সোনামুখী টু বিষ্ণুপুর রাস্তায় পড়ে, আর জায়গাটার নাম হচ্ছে কল্যাণপুর। এখানে বেসিক্যালি ক্যাফে মানে বুঝতে পারছেন, চাইনিজ, তন্দুর, কন্টিনেন্টাল, এটা ওটা সব পাওয়া যায়। কিন্তু দুপুরবেলা আমরা খাচ্ছি একটা ডাল, খুব সুন্দর ডাল, সাথে ঝুরি আলু ভাজা, লঙ্কা দিয়েছে, আর একটা চিকেন কষা। আর এই জায়গাটার ওনার যে অরিন্দম হোটেল ম্যানেজমেন্ট ব্যাকগ্রাউন্ডের ছেলে, তো ডাল ভাতটাও বিশ্বাস করুন খুব গুছিয়ে খাওয়াচ্ছে, দারুণ। চিকেন কষাটা খেলি? এটাও খুব সুন্দর হয়েছে। ও ডাল ভাত আর ঝুরি আলু ভাজাতেই মোটামুটি হ্যাপি। এটা আমরা একটা ডিট্যুর নিয়েছিলাম। অলরেডি উই আর লেট ফর আওয়ার লাঞ্চ, রাইট? ইটস আ লেট লাঞ্চ সিন। খাওয়া দাওয়াটা ভীষণ ভালো হলো। এরপর আবার ফিরে যাব সোনামুখী শহরে, পুরো শহরটাকে ঘুরে দেখতে। এটা কি শাড়ি তৈরি হচ্ছে এখন? এটা এখন সাদা 45 সাদা কাতান। এটার উপরে যে যেমন কালার চাইবে, যে যেমন ডিজাইন চাইবে। আর অরিজিনাল যে ডিজাইনটা সেটা মেশিনে হবে, উপরে মেশিন খেঁচানো থাকবে, সে মেশিন নামবে, ডিজাইন করে উঠে যাবে, আবার নামবে, ডিজাইন করে উঠে যাবে। এই শাড়িটা কত টাকায় বিক্রি হবে? এখন এটা মোটামুটি 3500 টাকা তো হবে। হ্যাঁ, মানে একটা তো থান 600 টাকা দেয়, তাহলে একটা শাড়ি 300 টাকা। একটা থান বুনতে 4 দিন লাগে, তাহলে 300 টাকা করে হচ্ছে। আপনি কতদিন ধরে এই কাজ করছেন? এটা আমি স্কুল ছেড়ে দিয়ে করছি, মোটামুটি আমি 17 বছর বয়স থেকে করছি। এখন কত বয়স আপনার? 67। বাবা আপনার বাবা? হ্যাঁ, বাবা করতো, বাবা এই 1 বছর যাবত মারা গেল, 97 প্লাসে। আপনি মানে এতদিনে আপনার এখন বয়স বললেন 67। হ্যাঁ। আপনি জীবনে অন্য কোনো কাজ করেন এই তাঁত বোনা না, ছাড়া? বাবা বললো এতেই লেগে থাকে, এতেই লেগে আছি, এতেই জীবনযাপন করছি। মানে আপনি বলছেন আপনার পর এই কাজ আপনার ছেলে যদি না করে আর কে করবে? এসব কাজ ছেলেরা আর করতে চাইছে না। বলছে না বাবা, এটা মজুরি নাই, আমি একাই 300 টাকা রোজগার করবো। বা তুমি দুদিনে 300 টাকা রোজগার করছো, কী করে সংসার চলবে? রাগ আছে, ভাগ আছে, রোগ আছে, জ্বালা আছে। এখানে বহু তাঁত চলতো, আর নাই। এই যে বাঁকুড়া, কেঞ্জুকুড়া, রাজগ্রাম, তারপর একটা নামটা ভুলে আছি, ওই রঘুনাথপুর, এরা সব ধুলির সাথে আর নাই। ওখানে শাড়ি গামছা হতো, মোটা শাড়ি গামছা, ওখানে মেশিন বেরিয়ে গেছে,
ওদের চলে গেছে। আবার আমাদের কোন দিন আমাদেরও মেশিন বেরিয়ে গেছে শুনেছি, এটা নিয়ে আন্দোলনও হয়েছে, তো সেই জন্যই বন্ধ আছে, এখন চালু হয় না। চালু হয়ে গেলে আমরা বুঝি, হ্যাঁ 100%। আগে মহাজনরা মানে বাইরের থেকে যে মাল নিতে আসতো, আমি দাদুর কাছে দেখেছি, ওরা শাড়িটাকে এরকম করে টেনে দেখে নিত, যদি সরে যেত বা ছিঁড়ে দেবো এটা আবার শাড়ি নাকি ছুড়ে দিত, নিত না। কি আর ইতিহাস বলবো, ইতিহাস বলার কিছু নাই, আর কটা দিন বাঁচবো, যা এক একটা রোগ আসছে। খুব যদি ভুল না হই সোনামুখীতে কিছু মিষ্টি আছে, খাওয়াবি কি সেগুলো, না নিয়েই চলে যাবি? না, সোনামুখী এনেছি কি মানে শুধু ঘুরিয়ে ফিরিয়ে বাড়ি নিয়ে চলে যাব নাকি? এখানের যেটা সব থেকে ফেমাস মিষ্টি বড়িমন্ডা। আচ্ছা, মানে সোনামুখীর বড়িমন্ডা ভীষণ বিখ্যাত, মানে এটা এখানেই পাওয়া যায়। সেই বড়িমন্ডাটা চল খাই। আচ্ছা, এটা সেই প্রসাদ হিসেবেও আমরা খেলাম তো। এক্স্যাক্টলি, এখানে মন্দিরে। মন্দিরগুলোতে বড়িমন্ডা ভীষণ চলে প্রসাদ হিসাবে। আর এখন যে দোকানটায় যাব সেখানে বড়িমন্ডার সাথে আরেকটা মিষ্টি আমার ভীষণ প্রিয়, এটা চলুন দোকানে গিয়ে দেখাই আপনাদের। চল। এই বড়িমন্ডাটা তৈরি হয় ছানা, নলেন গুড়, শীতকালে নলেন গুড়, গরমকালে চিনি আর চাঁচি দিয়ে, দুধের চাঁচি, মানে ক্ষীর, খোয়া খোয়া খোয়া। হুম। এটা না খেতে খানিকটা কড়া পাকের সন্দেশের মতো, প্যারা টাইপ। খানিকটা প্যারা, খানিকটা সন্দেশ। অন্য জায়গায় আমরা যে মন্ডা খাই, বর্ধমান ডিস্ট্রিক্টে যে মন্ডাগুলো খাই সেগুলো একটু কচকচ করে, এটার মধ্যে সেই চিনির কচকচে ভাবটা নেই। এটা অ্যাজ ইফ মনে হবে আপনি কড়া পাকের নতুন গুড়ের সন্দেশ খাচ্ছেন। বাট এটা কি, এটা খুব এটা ইন্টারেস্টিং লাগছে খুব। এটা হচ্ছে সোনামুখীর ছানার পায়েস। খেয়ে দেখি? হ্যাঁ, খেয়ে দেখ, তারপর বলবো। দারুণ করে তো, খুব ইউনিক। এই ছানার পায়েসটাও না এখানে ফাটাফাটি হয়, মানে আমি অনেক জায়গায় ছানার পায়েস খেয়েছি, সোনামুখীতে পার্টিকুলারলি যে ছানার পায়েসটা তৈরি হয় সেটা ছানা আর ময়দার একটা লাচ্ছা তৈরি হয়। আচ্ছা, তারপরে দুধের মধ্যে দিয়ে দুধে ফোটানো হয়, একটু কম মিষ্টি, খুব কম মিষ্টি, সুন্দর খেতে। মানে হঠাৎ করে খেলে মনে হবে যে আমি সীতাভোগের পায়েস খাচ্ছি, কিন্তু আচ্ছা। সীতাভোগের পায়েস নয়, এটা ছানার এটা পায়েস, ছানার লাচ্ছার পায়েস। অসাধারণ খেতে, খুবই ভালো খেতে। আমি তো বাড়ি নিয়ে যাব। আর মন্ডাটা, মন্ডাটাও নিয়ে যাব। সোনামুখীতে না যে মিষ্টিগুলো পাওয়া যায় আমার কেন ভালো লাগে জানেন? এরা চট করে এখানে কোনো মিষ্টিতে আতর ব্যবহার হয় না। ও যে পায়েসটা খাচ্ছে, না এলাচের গন্ধ আছে, না মিঠা মিঠা আতর আছে, একদম দুধ, ছানা, চিনি, ব্যাস, কোনো আর্টিফিশিয়াল ফ্লেভার নেই। এই মন্ডাটাও তাই, কোনো আর্টিফিশিয়াল ফ্লেভার নেই। সেই জন্য মিষ্টিগুলো আর পাঁচটা মানে আর অন্যান্য জায়গার মিষ্টির থেকে একটু স্বতন্ত্র, একটু আলাদা। আর এটা একমাত্র সোনামুখীতেই পাওয়া যায়। হ্যাঁ, সোনামুখীতেই পাওয়া যায়, সব দোকানেই পাবেন। কিন্তু আমরা স্থানীয়দের থেকে যেটা জানলাম, মা ছিন্নমস্তা, নিউ মা ছিন্নমস্তা মিষ্টান্ন ভান্ডার, যেটা রথতলা বাজারে অবস্থিত, মানে সোনামুখী সারদা পল্লী রথতলায় নিউ মা ছিন্নমস্তা মিষ্টান্ন ভান্ডার। তো যখন আপনারা সোনামুখী আসবেন ট্রাই করবেন, যদি ভালো লাগে কমেন্ট সেকশনে জানাবেন আমাদের।
এখন আমরা বসে আছি বাবা মনোহর দাসের সমাধিস্থলে। তা মনোহর দাস কে ছিলেন বা ওনার আধ্যাত্মিকতার সাথে যে যোগটা, সে ব্যাপারে আমি ওনাকে কিছুটা আলোকপাত করতে বলব। আমি হচ্ছি মনোহর বাবার সেবাই। আমার নাম শ্যামল ব্যানার্জি। আমার 56 বছর বয়স। তাই মনোহর বাবার সম্বন্ধে যেটুকু আমি জানতে পেরেছি, এইখানকার তাঁতিরা তখনকার দিনে ঘুম পোকায় কেটে দিত তাঁত। তো বাবা মনোহর কুমন্ডের জল বা দিল, আজ পর্যন্ত তোমাদের তাঁতে আর ঘুম পোকা কাটবে না। তবে একটি শর্ত, 8 আঙ্গুল বা 8 আঙ্গুল যখন তাঁত বুনবে, সে কপিন কিন্তু প্রথমে রাখতে হবে। রেশম শিল্পীর জন্য বিখ্যাত সোনামুখীতে গামছা কাপড় টাপড় যাই বস্ত্র তৈরি হয়, সেই বস্ত্র 8 আঙ্গুল বা 8 আঙ্গুল, যেটা সাধুরা কপিন দণ্ড একসাথে যাতে হয়। এবং বাবা মনোহর যে কপিন রয়েছে, সে কপিনে আরতি হয়। সেই কপিন আমরা বহু জমা হলে রেখে দিই, মৎস্য সাধু সন্ন্যাসী দেওয়া হয়, বাউল কীর্তন করে। তন্তুবাই সমাজের সাথে বাবা মনোহর দাসের যোগাযোগটা অনেক পুরনো। আর একটা কথা বলছি, মহাজন 1 কেজি ওজন করে কাপড় দেয়। মহাজন 1 কেজি ওজন করে রেশম দেয়, কিন্তু 1 কেজি ওজন করে মহাজন কিন্তু রেশম নেয়। অলৌকিকভাবে কিন্তু বাড়তিটা বেড়ে যায়। 8 আঙুল বাই 8 আঙুল যেটা দিচ্ছে, বাড়তি কিন্তু বেড়ে যায়। এইটাই কিন্তু বাবা মনোহর দাস এখন পর্যন্ত অলৌকিক। বাবা মনোহর দাসের সমাধিতে এসে আমাদের কেমন যেন একটা উপলব্ধি হলো যে কোনো কিছুর প্রতি দৃঢ় আস্থা আমাদের এগিয়ে চলার পথটাকে হয়তো আরও সুগম করে, সেটা ঈশ্বরই হোক বা আপনার কোনো উদ্দেশ্যই হোক। আর এখানকার মানুষজনের ভক্তিভাব ও শ্রদ্ধা কেমন যেন একটা নিত্য জীবনের অঙ্গের মতো, আর সেটাই হয়তো ওই মানুষগুলোর প্রাণবন্ত থাকার চাবিকাঠি। এখানকার জীবনধারাটা আরও বেশি করে বোঝার সুযোগ হলো কদাশিবের মেলায় ঘুরতে গিয়ে। কুমোরপাড়া ঘরোয়া মেলা বেশ প্রাচীন। মেলার মূল আকর্ষণ ক্ষুদে শিল্পীদের হাতে তৈরি জিনিস আর রকমারি খাবার। সেখানেও কেমন যেন ভক্তি, আস্থা আর শিল্প মিলেমিশে ছিল। সোনামুখীর মানুষজনের নির্ভেজাল আতিথেয়তা, সেটাই জেলার অলংকার স্বরূপ। সত্যি ভারী মিষ্টি এই শহরটা। সোনামুখী ঘুরে আমরা চেষ্টা করেছি এখানকার মাটির গন্ধটা একটু অনুভব করার। আর আমাদের সাথে ঘুরে আপনাদের কেমন লাগছে দয়া করে কমেন্ট সেকশনে জানাবেন। আগামী পর্বে থাকছে সোনামুখীর জঙ্গল, মন্দির আর এক অবাক জলপানের গল্প, মানে এখানকার খাওয়া দাওয়া। চ্যানেল যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন।